জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতা আমরা শ্রবণ করছি। তো গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় শ্রবণ করেছি, ভক্তিযোগ। কি করে ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি সে সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আসুন আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে তাহা বুঝাইয়া বলো। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা কথা বলছেন। যে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন অর্জুন, প্রকৃতি কাকে বলে, পুরুষ কাকে বলে, কোনটা প্রকৃতি কোনটা পুরুষ আমাকে বুঝিয়ে বলো। ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, কোনটা ক্ষেত্র আর কোনটা ক্ষেত্রজ্ঞ। জ্ঞান কাকে বলে আর জ্ঞেয় কাহাকে বলে। এই সমস্ত কিছু আলাদা আলাদা ভাবে বুঝতে চেয়েছেন অর্জুন। তাই বলছে আমাকে বুঝাইয়া বলো। প্রকৃতি হচ্ছে মেয়ে, পুরুষ তো পুরুষ আমরা জানি, ছেলে সম্পর্কে বুঝায়। ক্ষেত্র কি বোঝায়, দেহ সম্পর্কে বোঝায়। ক্ষেত্রজ্ঞ কাকে বলে, যে এই দেহ সম্পর্কে জানে তাকে বোঝায়। ক্ষেত্র হচ্ছে ধরেন আমাদের এই মানব দেহ। পর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। এই যে আমাদের দেহটা, আমাদের বলতে কেবল শুধু মানব দেহের কথা বলছেন, প্রত্যেক দেহের কথা। সে দেহটা মানুষের হতে পারে, সে দেহটা কুকুর, বিড়াল, শৃগাল কিংবা অন্যান্য যে কোনো প্রাণীর দেহ হতে পারে। তার অর্থ হচ্ছে দেহ মানেই হচ্ছে ক্ষেত্র। আর যিনি ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। এই দেহটা সম্পর্কে যিনি প্রকৃতভাবে জানেন, ঠিকভাবে জানেন, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ বা তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। মনে রাখিও, আমি ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। তা পরিষ্কারভাবে অর্জুনকে বলছেন কৃষ্ণ, তুমি মনে রেখো আমি হচ্ছি ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ যে দেহটা, সে মানুষ, কুকুর, বিড়াল, গরু, ছাগল, যে কোনো প্রাণীর যে দেহটা, সে দেহটা সম্পর্কে যে সব থেকে ভালোভাবে জানেন তিনি আমি। তাই বলছে আমি ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। প্রত্যেকটা প্রাণীর দেহ সম্পর্কে সব থেকে ভালো যিনি জানেন তিনি ভগবান, তিনি ক্ষেত্রজ্ঞ। তাই ভগবানই ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান তাই আমার জ্ঞান। এ ক্ষেত্র সম্পর্কে জানার বিষয়ে যে জ্ঞান বা ক্ষেত্রজ্ঞ সম্পর্কে অর্থাৎ ভগবান সম্পর্কে, যিনি ক্ষেত্রকে সব থেকে ভালোভাবে জেনেছেন, বুঝেছেন, পর্যবেক্ষণ করেছেন, সে ভগবান সম্পর্কে যিনি প্রকৃত জ্ঞান রাখেন বা যে জ্ঞান ক্ষেত্র সম্পর্কে আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে দুটোর বিষয়ে যার সম্পূর্ণ জ্ঞান আছে বা সম্পূর্ণ জ্ঞান যিনি রাখেন, তাই আমার জ্ঞান। ক্ষেত্রের স্বরূপ এবং ক্ষেত্রজ্ঞের প্রভাব তোমাকে বলিতেছি, শুনো। ক্ষেত্রজ্ঞের কি প্রভাব সেটা বলছে, আর ক্ষেত্রের স্বরূপ কি, কিরকম সে দেখতে হয়। পণ্ডিতগণ ক্ষেত্রতত্ত্ব নানাভাবে ব্যাখ্যা করিয়াছেন, বেদান্তে আবার ভিন্নভাবে ইহার বর্ণনা করা হইয়াছে। পঞ্চ মহাভূত, 10 ইন্দ্রিয়, রূপ রসাদি, পঞ্চ বিষয় এবং ইচ্ছা দেশ আদি, ইহারাই সংক্ষেপে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিকার। পঞ্চ মহাভূত, 10 ইন্দ্রিয়, রূপ রসাদি, পঞ্চ বিষয় এবং ইচ্ছা দেশ আদি, ইহারাই সংক্ষেপে ক্ষেত্র ও ক্ষেত্রের বিকার। আসুন এই যে 6 এবং 7 নম্বর শ্লোকটা, এই শ্লোক দুটোর ব্যাখ্যা আমরা একটু পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করি। যে এখানে পঞ্চ মহাভূত কাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, কাদেরকে বলা হয়েছে। আসুন আমরা এই দুটো শ্লোকের একটু ব্যাখ্যাটা শ্রবণ করি। মহর্ষিদের প্রাণান্য বাক্য, বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলো জানতে পারা যায়। এই জগতের মৌলিক উপাদান কি কি? প্রথমে হচ্ছে মৃত্তিকা,
জল, অগ্নি, বায়ু ও আকাশ অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম যাকে আমরা বলি, এদেরকেই বলা হয় পঞ্চভূত। মাটি এক ভূত, আকাশ এক ভূত, অগ্নি এক ভূত, জল এক ভূত, পবন এক ভূত, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চভূত। তাছাড়া আছে অহংকার, বুদ্ধি ও প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতির 3টি গুণ। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয়। ওই যে 10টা ইন্দ্রিয়ের কথা বলছি, এদের মধ্যে হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কোনগুলা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আবার আছে 5টা আপনার কর্ম ইন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু ও উপাস্ত। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এর উপরে একটা জিনিস আছে, কি বলছে, এটা হচ্ছে মন, যাকে অন্তরিন্দ্র বলা হয়ে থাকে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা দাঁড়ায় 11টা। 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা মন, 11টা। তারপর আছে 5টি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র, রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। 24টা জিনিসকে একসঙ্গে মিলিয়ে কর্মক্ষেত্র বলা হচ্ছে। কেউ যদি এই 24টি বিষয়ের বিশদ বিশ্লেষণ করেন, তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই 24টা বিষয়কে যদি ভালোভাবে জানা যায়, তবে কর্মক্ষেত্রকে আমরা ভালোভাবে জানতে বা বুঝতে পারবো। তারপর আছে ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ, তা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি। জীবের লক্ষণ, চেতনা ও ধৃতি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকারের দ্বারা গঠিত শুষ্ক দেহের প্রকাশ। এই শুষ্ক উপাদানগুলো কর্মক্ষেত্রের অন্তর্গত। পঞ্চ মহাভূতগুলো হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি। সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড় জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত হয়। এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে বলা হয় প্রধান। যদি কেউ এই 24টি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরো বিশদভাবে জানতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবত গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা আছে। তো এটা আমরা শুনলাম যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্ষেত্রজ্ঞ যুগের 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকের বিশ্লেষণ। আজ এই পর্যন্ত। আগামীকাল আবার আমরা শ্রবণ করব এর পরবর্তী অংশ থেকে, অর্থাৎ 8 নম্বর শ্লোক থেকে। আজকের জন্য জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।